Welcome my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। Myself চিরঞ্জিত বেরা। দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর পরীক্ষা দিচ্ছ, তোমাদের অ্যাকাউন্টেন্সি আর বিজনেস স্টাডিজের ভিডিও আমি দিয়েছিলাম একটা সাজেশনস করে, যে সাজেশন থেকে অনেক কোয়েশ্চেন তোমাদের মিলেছে। আমি একটা হিউজ রেসপন্স পেয়েছি। স্টুডেন্টরা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছে যে স্যার ওখান থেকে অনেক কমন এসেছে। তো আজকে কস্ট ট্যাক্সের একটা সাজেশনস ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার তোমাদের পড়ানো 1 অক্টোবর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা যারা ক্লাস নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো নিচে দেওয়া নাম্বারে। অনলাইন অফলাইন রেকর্ডেড ক্লাস যেটা চাইবে সেটাই পাবে তোমরা। তো যারা অফলাইন ক্লাস নেবে তাদের জন্য এক্সট্রা বেনিফিট থাকছে। তারা রেকর্ডেড ভিডিও প্রত্যেকটা ক্লাসের পেয়ে থাকবে। বাড়িতে তোমরা আনলিমিটেড টাইম দেখতে পারবে সেই ক্লাসগুলো। তো তোমাদের আশা করি সবার পরীক্ষা ভালো হচ্ছে। যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও কেমন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ, শেয়ারটা কিন্তু করতে ভুলবে না। দেখো, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। আমি যদিও পার্ট 2তে আরও কিছু প্রশ্ন নিয়ে চলে আসবো, সেগুলো এখন আলোচনা করছি। দেখো, প্রথমে বলা আছে পরিব্যয় হিসাব নিকাশ পড়ালে সবচেয়ে সঠিক উত্তর কোনটি? উত্তর খ হবে। নিম্নলিখিত কোনটি পরিব্যয় হিসাব নিকাশ পড়ালের উপাদান নয়? মানবিক সম্পদ ব্যবস্থাপনা। গ, একটি উৎপাদনকারী সংস্থা কর্তৃক নিম্নলিখিত তথ্যসমূহ, যেমন উৎপাদন দেখো 17,000টা আছে আর এখানে 18,500 আছে। খরচটা রয়েছে প্রথমে এখানে 2,85,000, এখানে 2,92,000। এক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় তোমাকে বলে দিয়েছে 5, স্থির ব্যয়ের পরিমাণটা বের করতে হবে। দেখো, এই যে 2,85,000 টাকাটা দেখছো, এর মধ্যে স্থির ব্যয়ও আছে, পরিবর্তনশীল ব্যয়ও আছে। তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়ে দিলে এই স্থির ব্যয়টা পেয়ে যাব। 2,85,000 টাকা এখানে আছে, তার থেকে আমরা বাদ দেবো কত? 17,000 ইন্টু 5, মানে ওটা হবে 85,000। করলে তোমার চলে আসছে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকাটা হচ্ছে তোমার উত্তর হবে। 3 উত্তর হলো গ। 4 টাকা উৎপাদন যে হারে পরিবর্তিত হবে, ব্যয়ও যদি সেইভাবে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। ফ্যাক্টরি কস্ট নিম্নলিখিত কোন ব্যয়ের সমষ্টি? প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দিলে। গ, টেলিফোন ব্যয় আধা পরিবর্তনশীল। এরপরে পরিব্যয় শ্রেণীবিভাগের প্রাথমিক উদ্দেশ্য কোনটা? দেখো, 7 দাগের প্রশ্ন। সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। পরিব্যয় সম্পর্কে ধারণা প্রথম কোন সময়ে গুরুত্ব পায়? এটা হবে শিল্প বিপ্লবের সময়। এটা শিল্পী হয়ে আছে, শিল্প বিপ্লব হবে এটা। নিম্নলিখিত কোন বিবৃতিটি মুনাফা কেন্দ্রের সঠিক উদাহরণ? নিম্নলিখিত কোন বিবৃতিটি মুনাফা কেন্দ্রের সঠিক উদাহরণ? সংগঠনের মধ্যে যে বিভাগ রেভিনিউ অর্জন এবং ব্যয় নিয়ন্ত্রণের কাজে যুক্ত। কাঁচামালের ব্যয় হলো একটা পরিবর্তনশীল ব্যয়। রক্ষণাবেক্ষণের ব্যয় হলো একটা আধা পরিবর্তনশীল ব্যয়। বিদ্যুৎ শিল্পের পরিবাহী একক কিলোওয়াট। বিদ্যুৎ শিল্পের পরিবাহী একক কিলোওয়াট। যে হিসাব খাতে পরিব্যয় নির্ণয়ের অন্তর্ভুক্ত, যে হিসাব খাত পরিব্যয় নির্ণয়ের অন্তর্ভুক্ত হবে না, সেটা ব্যাংকে জমার উপর প্রাপ্ত সুদ। ওপেনিং স্টক র মেটেরিয়াল 30,000, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 10,000, আর র মেটেরিয়াল কনজিউম যদি 1,40,000 হয়, পারচেজ অফ র মেটেরিয়াল কত হবে? দেখো, এখানে 1,40,000-এর সাথে 10টা যোগ করবে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, আর তার সাথে ওপেনিং স্টকটা বিয়োগ দিয়ে দেবে, মানে 1,40,000, তার সাথে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালটা অ্যাড হচ্ছে 10,000, তার থেকে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালটা বিয়োগ হচ্ছে 30,000। তো এটা তোমার 1,20,000 টাকা। নেক্সট, কোনো একটি পণ্যের 25,000 এককের উৎপাদন ব্যয় 2 লাখ টাকা। উৎপাদিত পণ্যের মধ্যে 18,000 একক বিক্রিত হয়েছে। অন্তিম মজুত সম্ভারের মূল্য বের করতে হবে।
দেখো 25,000 একক তৈরি হয়েছে, তার দাম হচ্ছে 2 লাখ টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত? 2 লাখ বাই 25, 2 লাখকে 25 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8 টাকা। এবারে দেখো তৈরি করেছিলে 25,000, বিক্রি হয়েছে 8,000, মানে 7,000 পড়ে রয়েছে। 7,000 ইন্টু 8 মানে 56,000। নিম্নলিখিত কোন ব্যয়টি কাঁচামাল বাবদ ব্যয়ের অন্তর্ভুক্ত হয়? ক্যারিজিন ওয়াট। এরপরে দেখো 200 একক ব্যয় 400 টাকা, 400 এককের দাম 600 টাকা, আর 600 এককের দাম 800 টাকা। ব্যয়ের ধরন কি? এটা হচ্ছে আধা পরিবর্তনশীল। পরিব্যয় হিসাব নিকাশের পরিব্যয় একক কি আছে? দেখো পরিব্যয় হিসাব নিকাশের পরিব্যয় একক, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে গ, যে ভিত্তিতে ব্যয়ের পরিমাপ করা হয় এবং পণ্য বা পরিষেবার সাথে যুক্ত করা যায়। উৎপাদনের উপরি ব্যয় কোন ধরনের পরিব্যয়ের উদাহরণ? এটা হচ্ছে উৎপাদনের উপরি ব্যয় কোন ধরনের ব্যয়ের সাথে? এটা পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন উপরি ব্যয় না, এটা পরোক্ষ ব্যয় উদাহরণ অপশন হবে। নিচের কোনটি বিক্রয় পরিষেবা কেন্দ্র? দেখো পরিব্যয় কেন্দ্র সেলস কাউন্টার, সেলস কাউন্টার হবে। যদি উৎপাদনের উপরে মুনাফা 25% হয় তাহলে বিক্রয়ের উপর মুনাফা কত হবে? উৎপাদনের উপর মুনাফা বলেছে 25%। দেখো উৎপাদনকে তাহলে আমরা 100 ধরবো, আর প্রফিট যেহেতু 25 তাহলে তলায় করে দেবো 125। 25 বাই 125 করলে 1/5 চলে আসবে। 1/5 ইন্টু 100 করো, দেখবে 20 চলে আসবে অ্যান্সারটা। অ্যান্সারটা হবে 20%। নিচের কোনটি স্বাভাবিক ক্ষতি? 22-এর গ, বাষ্পীভবনজনিত ক্ষতি। যদি কস্ট অফ গুডস সোল্ড বিক্রির 70% হয় এবং বিক্রির পরিমাণ যদি 1,20,000 টাকা হয় তাহলে প্রফিট কত? কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে বিক্রির 70%। কস্ট অফ গুডস সোল্ড বিক্রির 70%। বিক্রিজাত আর 70% হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর বিক্রি বলে দিয়েছে এখানে 1,20,000 টাকা। তাহলে একটা কাজ করতে হবে, 1,20,000 70% করে নিতে হবে আগে। 1,20,000 70% যদি করে নিই আমরা, সেক্ষেত্রে চলে আসবে 84,000। 84,000 চলে এলো। আর এটা হচ্ছে তোমার কস্ট অফ গুডস সোল্ড। আর 1,20,000 টাকা সেলস ছিল, সেখান থেকে মাইনাস করে আমরা কত নিয়ে চলে এলাম? 36,000 টাকা। সেই 36,000 টাকাটা হচ্ছে তোমার প্রফিট। যদি মুনাফার 20% হয় এবং কস্ট অফ গুডস সোল্ড 1,20,000 হয় তাহলে মোট বিক্রয়ের পরিমাণ কত হবে? মুনাফার পার্সেন্টেজ 20%, এটা সেলসের উপরে ডেফিনেটলি আছে। আর কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে 1,20,000। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, আগে প্রফিটটা বের করতে হবে। 1,20,000 ইন্টু 20/80 করে দাও, কারণ সেলস তোমার জানা নেই, কস্ট অফ গুডস সোল্ড জানা আছে। তো এটা করলে চলে আসবে 30,000। এবারে 1,20,000 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আর 30,000 প্রফিট, মানে উত্তরটা হবে 1.5 লাখ। যদি ওপেনিং ফিনিশ গুডসের পরিমাণ 6,000 ইউনিট এবং ক্লোজিং ফিনিশ গুডসের পরিমাণ 8,000 ইউনিট হয় এবং বিক্রির পরিমাণ 20,000 ইউনিট হয় তাহলে উৎপাদনের পরিমাণ কত হবে? দেখো এক্ষেত্রে বিক্রির সাথে ক্লোজিং ফিনিশ গুডসটা যোগ করতে হবে। 20,000 প্লাস 8,000 মাইনাস 6,000, 22,000 ইউনিট হয়ে যাবে। 25-এর দেখো উত্তর হবে ঘ, 22,000। এরপরে দেখো 26 নম্বরটা, লেদ মেশিন, সেলস ম্যানেজার, কেমিক্যাল শিল্প, এক বা একাধিক মেশিন দ্বারা সম্পাদিত কাজ। এদিকে রয়েছে প্রক্রিয়া পরিবাহী কেন্দ্র, ক্রিয়া পরিবাহী কেন্দ্র, অব্যক্তিক পরিবাহী কেন্দ্র আর ব্যক্তিক পরিবাহী কেন্দ্র। এই ম্যাচিংটা তোমাদের করতে হবে। এক্ষেত্রে 1-এর দাগের সি উত্তর হবে সেলস ম্যানেজার, ব্যক্তিক পরিবাহী কেন্দ্র। সেলস ম্যানেজার মানে একজন ব্যক্তি। কেমিক্যাল শিল্প, প্রক্রিয়াজাতকরণ করা হয়, প্রক্রিয়া পরিবাহী কেন্দ্র। এক বা একাধিক মেশিন দ্বারা সম্পাদিত কাজ, ক্রিয়া পরিবাহী কেন্দ্র। সিডিএবি, তাহলে সিডিএবি অপশান সি, গ। প্রত্যক্ষ কর্মী ব্যয়, পরোক্ষ কর্মী ব্যয়, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়, পরোক্ষ অন্যান্য ব্যয় দেওয়া আছে। বিপণন সংক্রান্ত, ইলেকট্রিক জল গ্যাসের ব্যয়, মেডিসিন চালকের ব্যয়, রক্ষণাবেক্ষণ কর্মীর ব্যয়। দেখো প্রত্যক্ষ কর্মীর ব্যয় হচ্ছে মেশিন চালকের ব্যয় 1C, পরোক্ষ কর্মীর ব্যয়, রক্ষণাবেক্ষণ কর্মীর ব্যয় 2D, 1C, 2D। প্রত্যক্ষ অন্যান্য ব্যয়, ইলেকট্রিক
জল গ্যাসের ব্যয়। বি আর পরোক্ষ অন্যান্য ব্যয়, পরোক্ষ অন্যান্য ব্যয়। এ বিপণন সংক্রান্ত। সি ডি বি এ উত্তর হবে, দেখো উত্তরটা হবে ঘ সি ডি বি এ। এরপরে আর একটা কলম ম্যাচিং দিয়েছে, দেখো স্থির, স্থির আর এখানে হচ্ছে দিয়েছে পরিবর্তনশীল, অর্থাৎ স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয়টা কি হবে, দেখো স্থির ব্যয়টা উৎপাদনের পরিমাণে এই ব্যয়ের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। এ এটা এ চলমান প্রতিষ্ঠানে এই ব্যয় কখনো শূন্য হতে পারে না। বি আর এখানে বি সি 1A 1D 1A 1D 2B 2C, অর্থাৎ অপশান ক হবে এখানে। ম্যাচিং কলম দেখো আরো আছে, ম্যাচিং কলম। বাড়ি, বাড়ির ক্ষেত্রে হবে বর্গফুট প্রতি ব্যয়। সি হাসপাতালের ক্ষেত্রে দেখো প্রতি বিছানার ব্যয়। ডি শক্তির ক্ষেত্রে কিলোওয়াট প্রতি ব্যয়। বি আর এখানে রাস্তার ক্ষেত্রে কিলোমিটার প্রতি ব্যয়। এ সি ডি বি এ, দেখো সি ডি বি এ অপশান, ফার্স্ট অপশানটা ক। 30-এরটা দেখো মেশিনস অফ ইলেকট্রিক পাওয়ার হাউস, অ্যাকাউন্ট অফিস, সেলস কাউন্টার। আচ্ছা সেলস কাউন্টারটা কোনটা হবে, বিক্রয় পরিবাহী কেন্দ্র। 4A অ্যাকাউন্টস অফিস। আচ্ছা ইলেকট্রিক পাওয়ার হাউস কোনটা হবে, পরিষেবা পরিবাহী কেন্দ্র। 2C অবশ্যই মেশিনস অফ আর অ্যাকাউন্টস অফিস রয়েছে। পরিচালনা করে রয়েছে উৎপাদন, মেশিনস অফ নিশ্চয়ই উৎপাদন হবে। ডি আর অ্যাকাউন্টস অফিস হয়ে যাবে পরিচালন পরিবাহী কেন্দ্র। বি ডিসিবিএ অপশান ক, ডিসিবিএ হয়ে গেল। কষ্টের দিকে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ট্যাক্সের দিকে ভারতবর্ষে প্রথম আয়কর আইন তৈরি বললেই তোমরা জানবে এটা 1860 হয়ে যাবে। 1860 গ। ভারতীয় আয়কর আইন সমগ্র ভারতবর্ষে প্রযোজ্য সমানভাবে। আগে জম্মু কাশ্মীর ছিল না, কিন্তু আর্টিকেল 370 আসার পর থেকে জম্মু কাশ্মীরেও প্রযোজ্য। আয় কম দেখানো যায় জন্য ব্যয় বেশি করে দেখানোটাকে এটাকে কি বলে, একটা কর ফাঁকি। গ পরোক্ষ করের উদাহরণ কোনটা, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্যযুক্ত কর। 4D আচ্ছা 1/9/23 তারিখে গঠিত একটি কারবার 1/2/24 থেকে ব্যবসার কাজ শুরু করলে এক্ষেত্রে কারবারের পূর্ববর্তী বছর হবে 1/9/23 থেকে 31/3/24। 5 ক 6টা একজন ব্যক্তি কারবারের জন্য 7-10 তারিখে 10-23 তারিখে একজন ব্যক্তি কারবারের জন্য ভারত ত্যাগ করলেন। 1/4/23 থেকে 7-10/23 তারিখ পর্যন্ত তার আয় কর নির্ধারণ অ্যাসেসমেন্ট ইয়ারটা কোনটা হবে, এটা ওই ইয়ারেই করে নিতে হবে, মানে 23-24 ইয়ারে। যেহেতু বরাবরের জন্য ভারত ছাড়ছে, দেখো বরাবরের জন্য যদি কেউ ভারত ছেড়ে দেয় যেটাই প্রিভিয়াস ইয়ার ওটাই অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে। ভারতীয় সংসদের একজন সদস্যের দৈনিক ভাতা দৈনিক ভাতা সম্পূর্ণ করমুক্ত। নিচের কোন আইন দ্বারা ভারতবর্ষের আয়কর ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, আয়কর আইন 1961। প্রত্যক্ষ করের উদাহরণ কোনটা, পেশা কর ও বৃত্তি কর। 9-3 নম্বর গ উত্তর হবে। প্রত্যক্ষ করের অন্যতম বৈশিষ্ট্য হলো এই জাতীয় করের ক্ষেত্রে করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে। গ কোনো একক ব্যক্তিকে ভারতীয় বংশোদ্ভূত বলা হবে যদি তার পিতামহ অথবা মাতামহ অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করে। 11 গ একটি আঞ্চলিক কর্তৃপক্ষ নিজে আইনি সীমার বাইরে জল সরবরাহ করে আয় করে, ভারতীয় আয়কর অনুযায়ী এটা সম্পূর্ণ করমুক্ত হবে। 12 খ। এরপরে দেখো
ভারতীয় কোম্পানি ভারতের বাইরে লভ্যাংশ প্রদান করছে, ওই লভ্যাংশ প্রাপকের হাতে করযোগ্য, প্রাপকের হাতে করমুক্ত, কোম্পানির হাতে করযোগ্য কোনোটিই নয়। ভারতীয় কোম্পানি ভারতবর্ষের বাইরে লভ্যাংশ প্রদান করছে, ওই প্রাপকের হাতে করযোগ্য। 2023-24 সালে মিস্টার ক্লার্ক একজন আমেরিকার নাগরিক প্রথমবারের জন্য ভারতবর্ষে আসেন। কর নির্ধারণ বছর 2024-25 সালের জন্য তিনি অনাবাসিক হিসাবে গণ্য হবেন। অনাবাসিক বলেছেন বলে 181 দিন। কোনো একক ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত বলে বলা হয়েছে, যেটুকু আগেও বলেছি। বিদেশের কোনো ব্যবসা যেটি ভারত থেকে নিয়ন্ত্রিত হয় সেই ব্যবসার আয় করযোগ্য হবে। আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়, মানে গ অপশান গ। 16 নম্বর প্রশ্নের উত্তর গ হবে। ভারত থেকে প্রাপ্ত করযোগ্য পেনশন করযোগ্য হবে। ভারত সরকার থেকে প্রাপ্ত 17টা, এটা ডি হবে উত্তর। ব্রিটিশ নাগরিক পিটারের মা 1945 সালে লাহোরে জন্মগ্রহণ করেছে। পিটারের বাবা, ঠাকুরদা, ঠাকুমা সকলের জন্ম নরওয়েতে। পিটারের বাবা ও মা বর্তমানে ব্রিটিশ নাগরিক। পিটার এক্ষেত্রে একজন কী হবে? পিটার এক্ষেত্রে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। 18 খ, নির্ধারিত আবাসিক মর্যাদা নির্ধারণ করতে হয় কর নির্ধারণ বছরের জন্য, পূর্ববর্তী বছরের জন্য। 19 ক, পূর্ববর্তী বছরের সময়সীমা 12 মাস বা কখনো কখনো 12 মাসের কম হতে পারে। 20 খ, দেখো বিদেশে কোনো ব্যবসা যে ভারত থেকে নিয়ন্ত্রিত হয় সেই ব্যবসার আয় করযোগ্য হবে। বিদেশে কোনো ব্যবসা যা ভারত থেকে নিয়ন্ত্রিত হয় সেই ব্যবসার আয় করযোগ্য হবে। আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়। গ উত্তর হবে 21 গ। বিদেশের কোনো ব্যবসা যা ভারত থেকে নিয়ন্ত্রিত, এক্ষেত্রে আবাসিক এবং সাধারণ আবাসিক, আর আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়, দুজনের ক্ষেত্রেই হবে। উত্তরটা গ করবে। 2023-24 সালে মিস্টার জনসন একজন আমেরিকার নাগরিক প্রথমবারের জন্য ভারতবর্ষে আসেন। 24-25-এর জন্য তিনি আবাসিক বলে গণ্য হবেন যদি তিনি ভারতবর্ষে 182 দিন থাকতে পারে। 22, এরপরে 23-এরটা দেখো, ধারা 6 উপধারা 1A শর্তগুলি পূরণ করলে ব্যক্তি বিশেষে আবাসিক মর্যাদা হবে অনাবাসিক। আবাসিক কিন্তু সাধারণ আবাসিক এবং সাধারণ আবাসিক কোনোটাই নয়। এটা 23-এরটা উত্তর হবে খ, আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়। নিচের চিত্র থেকে আবাসিক ও সাধারণ আবাসিক বলা হবে যদি ব্যক্তি বিশেষে 6-1 ধারার শর্ত পূরণ করে। আবাসিক ও সাধারণত আবাসিক বলা হবে দুটোই, অর্থাৎ এ ও সি। কোনো বিদেশি ব্যাংক থেকে প্রাপ্ত সুদ করযোগ্য হয় না যাদের ক্ষেত্রে, তারা হলো কোনো বিদেশি ব্যাংক থেকে বিদেশি প্রাপ্ত সুদ। এখানে একটা অপশান ভুল রয়েছে, সেটা হচ্ছে এটা অনাবাসিক করে দেবে, এটা কয়েকটা ঘ, মানে খ আর গ উত্তর। এক্ষেত্রে অনাবাসিক করবে। 2023-24 পূর্ববর্তী বছরের জন্য কর নির্ধারণ বছর হবে 24-25। অনুমত বা বিবেচিত আবাসিক হতে হলে ওই ব্যক্তির পূর্ববর্তী বছরে বিদেশে আয় বাদ দিয়ে মোট আয় কত হবে? 15 লক্ষ টাকার বেশি। 27 গ। 28 দেখো, নিম্নলিখিত কোন সংমিশ্রণটিকে তুমি সঠিক বলে মনে করবে? কেন্দ্রীয় সরকার দ্বারা আরোপিত, রাজ্য সরকার দ্বারা আরোপিত, আঞ্চলিক কর্তৃপক্ষ দ্বারা আরোপিত। এক্ষেত্রে উত্তরটা হবে ক, 1 বি আর 1 সি আর 2A আর 3D। নিম্নলিখিত বিরোধের মধ্যে কোনটি সঠিক? এটা ট্রু হবে, এবং কোনটি বেঠিক বা ফলস সেটা বলতে হবে। আয়কর রাজ্য সরকার দ্বারা আরোপিত কর নয়, ট্রু। আর হচ্ছে পেশাকর কেন্দ্রীয় সরকার দ্বারা আরোপিত কর নয়, ট্রু। বহিঃশুল্ক কেন্দ্রীয় সরকার দ্বারা আরোপিত কর নয়, এটা ফলস।
পৌর কর রাজ্য সরকার দ্বারা আরোপিত কর নয়, ট্রু। অপশান কয়েকটা হবে। লাস্ট 30-এরটা ড্যাশ করের ফলে অর্থাৎ প্রত্যক্ষ করের ফলে প্রত্যক্ষ করদাতার ব্যবহারযোগ্য আয় ব্যয় করার ক্ষমতা হ্রাস পায়। অপশান খ 30-এরটা। দেখো এই 30টা প্রশ্ন তোমাদের আলোচনা করলাম, এই 60টা, কস্টের দিকে 30টা, ট্যাক্সের দিকে 30টা, এটা পার্ট 1-এ থাকলো। শুধু এগুলো দেখে গেলে কিন্তু হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন আমি তোমাদের পার্ট 2-তে আলোচনা করব। সবগুলো তোমরা প্রিপারেশান নিয়ে যাবে, দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে। অবশ্যই তোমরা জানাবে পরীক্ষা কেমন হচ্ছে, যাতে জানতে পারি তোমাদের সত্যি পরীক্ষা কেমন হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।